যে দেখ, তাহলে আমরা আজকে পড়বো কি যে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। যে দেখ আহ, আমি যতটুকু জানি যে তরঙ্গ সংশ্লিষ্ট যে রাশিগুলো আমাদের মেইনলি প্রথমের দিকে লাগবে, সেগুলো প্রথমেই ফার্স্টে যেটা আছে সেটা হলো যে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন লাগবে মানে এখানে একদম ওরকম ভাবে সংজ্ঞা না হলো, আমাদেরকে সবকিছু স্টার্ট করার জন্য প্রথমেই পূর্ণ স্পন্দন লাগবে। তো পূর্ণ স্পন্দন জিনিসটা কি, যে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখান থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে এখান থেকে চারদিক ঘুরে 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 আবার এই বিন্দুতে আসতে যদি আসে, তাহলে সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। অর্থাৎ কোনো একটা কণা কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে ওই বিন্দুতে যদি আসে, তাহলে বলা হবে তাকে একটা পূর্ণ স্পন্দন। ঠিক আছে? আবার বলতেছি যে কোনো একটা কণা কোনো একটা বিন্দুতে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে যদি ফিরে আসে, তাকে বলা হয় পূর্ণ স্পন্দন। তো হ্যাঁ। এগুলোর সংজ্ঞা তোমার বইয়ে আছে মনে হয়, একটু একটু ভালোভাবে দেখে নিও। তো পূর্ণ স্পন্দন তো বুঝলাম, এখন আসলে হলো পর্যায়কাল। পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। অর্থাৎ এই যে পর্যায়কাল। কণাটা এখানে যাত্রা শুরু করলো, এই চারদিক ঘুরে 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 এখানে আসতে যতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে তার পর্যায়কাল। মনে করো যে এখান থেকে একটা কোনো যাত্রা শুরু করে এখানে আসতে 10 সেকেন্ড সময় লাগে, ঘুরে আবার ওই বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে তার পর্যায়কাল হবে 10 সেকেন্ড। তো আমরা আমাদের পর্যায়কালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, যে একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল। তাহলে আমরা এখান থেকে একটা লাইন আমরা লিখতে পারি, যে কি লিখতে পারি, যে টি সময় একটা পূর্ণ স্পন্দন দেবে। মানে এই যে পর্যায়কাল, মানে হ্যাঁ। পর্যায়কাল তো টি দ্বারা প্রকাশ করি। তাহলে টি সময় কতটা স্পন্দন দিবে? একটি স্পন্দন দিবে। এটা জাস্ট একটু নোট করে রাখো। এই লাইনটা কিসের জন্য লিখলাম একটু পর বুঝাইতেছি। তো আশা করি এটা বুঝাতে পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ। আচ্ছা, দেখো আমরা যদি এই যে তরঙ্গটা আছে, এই যে আমাদের এখানে যে মনে করো এখান থেকে একটা বিন্দু বা বস্তু যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলো, হ্যাঁ, তাহলে অবশ্যই এটাকে আমরা গ্রাফে প্লট করতে পারি। তাহলে মনে করো যে এই বিন্দুটার গ্রাফ হবে আমাদের এরকম হ্যাঁ। এরকম। তাহলে এখন যদি আমি বলি যে এখানকার এই যে বিন্দুটা এখান থেকে যাত্রা শুরু করলো, তারপর এই বিন্দুতে ফিরে আসলো, অর্থাৎ এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসলো, এটাকে কি আমরা একটা পূর্ণ স্পন্দন বলতে পারবো? না। হ্যাঁ, না। না, পূর্ণ স্পন্দন বলতে পারবো না। কারণ কি? কারণ হলো এই কণাটা এরকম ভাবে চলতেছে, তার আমি যদি এই কণাটার এই বিন্দুটাকে ধরি, অর্থাৎ প্রথম যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে যদি ধরি, এই বিন্দুটাকে, তাহলে এর দিকটা হচ্ছে আমাদের উপরের দিকে। কিন্তু আমি যদি এই হ্যাঁ। বিন্দুটাকে ধরি, এই বিন্দুটার দিক হচ্ছে কি নিচের দিকে। দিক নিচে। কিন্তু আমাদের একই নয়। আমাদের পূর্ণ স্পন্দন হইতে গেলে আমাদের দিকটা কি একই দিকে হয়ে যাবে। এক। তাহলে মনে করো যে এই কোণটা এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে ঘুরে 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 এই যে যখন এই বিন্দুতে আসলো, দেখো এই বিন্দুটার দিক হচ্ছে উপরের দিকে, এই বিন্দুটার দিক হচ্ছে উপরের দিকে। তার মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে আমাদের সেম বিন্দু। তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে আবার এখানে এসে পৌঁছেছে, তাহলে আমরা এই যে এখানকার যে টাইমটা আছে, এই টাইমটাকে আমরা, বা এখানকার যে অতিক্রান্ত দূরত্ব আছে, এটাকে আমরা কি পূর্ণ স্পন্দন বলতে পারি। তো এই যে মাঝখানের বিন্দুটা কিসের জন্য আমাদের মেইনলি পূর্ণ স্পন্দন হলো না, আমরা ইজিলি বুঝতে পারবো। তো দেখো এখানে যে মনে করো এখানে বিন্দুটা ছিল, এখান থেকে যাত্রা শুরু করে যখন এখানে আসছে, এই পয়েন্টটা হলো আমাদের এই যে এই পয়েন্টটা, মাঝখানের যে পয়েন্ট আমি বললাম যে হবে না, সেটা এই পয়েন্ট। তাহলে একটা বন্ধু একটা মানে বস্তু যদি এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আসে, তাহলে কি তুমি এটাকে পূর্ণ স্পন্দন বলতে পারবা? না। পূর্ণ স্পন্দন বলতে পারবো না, এটা হচ্ছে আমাদের মনে করো যে অর্ধ স্পন্দন বলতে পারি। তারপর দেখো এই বিন্দুটা হলো এই বিন্দুটা, তারপর এই যে নিচের যে অংশটা আছে, এই অংশটা হলো আমাদের এই যে নিচের যে অংশটা আছে সেটা। তাহলে এই যে এখান থেকে শুরু করে এখানটা আমাদের, এখান থেকে যাত্রা শুরু করে যদি এখানে আসে, তাহলে সেটাকে আমরা একটা পূর্ণ স্পন্দন বলতে পারি। আর আমি যদি এদিকে মনে করো যে টাইম সেট করে দিতে পারি, টাইম এদিকে টাইম দিলাম আর এদিকে মনে করো যে কম্পাঙ্ক বা এসব টাইপে আমি কোনো দূরত্ব দিতে পারি, তাহলে এই যে বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করলো এখানে আসলো, এই যে এতটুক যে আমাদের সময়টা সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। ঠিক আছে? হ্যাঁ, এটা হলো আমাদের পর্যায়কাল। তো এখন আমরা পড়বো হলো যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য হলো যে একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু দূরত্ব সে কাভার করবে, মানে একটা হ্যাঁ। পূর্ণ স্পন্দন দিতে যতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, সেটাই হচ্ছে তার তরঙ্গ একটা দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মনে করো যে এই যে এখানে আমাদের তরঙ্গটা ছিল, এখান থেকে যাত্রা শুরু করছে একটা পূর্ণ স্পন্দন দিতে, এই যে দ্রুততা অতিক্রম করছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটা তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যাম্বডা দ্বারা প্রকাশ করি। এখন যদি আমি বলি, হ্যাঁ। মনে করো যে একটা কণা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে দেখা যায় ঘুরে 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 এই যে এই বিন্দুটা আসলো না, তাহলে এখান থেকে আসলে আমাদের একটা
পূর্ণ কম্পাঙ্ক হলো, তাহলে এখান থেকে এটাকে বলতে পারবো কি একটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। তারপর যদি আমি এই বিন্দুটাকে কল্পনা করি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু একটা হচ্ছে পূর্ণ স্পন্দন, তাহলে এখান থেকে এখানের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা ল্যাম্বডা বলতে পারি, এটাকে ল্যাম্বডা বলতে পারি। মানে একটা বিন্দু যেখান থেকে যাত্রা শুরু করবে, আবার ওই যে ফেজ মানে ওই দশায় যদি আসছে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। এরপর আসে কি, এরপর আছে হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক কম্পাঙ্ক হচ্ছে মানে আমাদের যে আহ, এক সেকেন্ডে যতগুলো পুনঃস্পন্দন দিবে। মনে করো যে এক সেকেন্ডে এই যে এখান থেকে একটা কণা যাত্রা শুরু করো, এক সেকেন্ডে মনে করো যে এখানে 10 বার আসলো ঘুরে। এক সেকেন্ডে এই বিন্দুটাকে এখান থেকে যাত্রা শুরু করে এক সেকেন্ডে 10 বার এরকম করে ঘুরলো, তাহলে তার কম্পাঙ্ক হবে 10 হার্জ। 10। ঠিক আছে। আর যদি এই এক সেকেন্ডে এই বস্তুটা 100 বার যদি পূর্ণস্পন্দন দেয়, 100টা পূর্ণস্পন্দন দেয়, তার কম্পাঙ্ক হবে 100 হার্টজ। মানে এক সেকেন্ডে যতগুলো সে পূর্ণ স্পন্দন দিবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ অথবা পার সেকেন্ড বলতে পারি। আর এটাকে প্রকাশ করা হয় এখানে এফ দ্বারা। ঠিক আছে। এফ বলতে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সির মানে এফ থেকে আমাদের কি এই কম্পাঙ্ককে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এরপর আসলে আমাদের হলো আছে এখানে একটা আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, যে আমরা কি বললাম যে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন দেয় সেটা হচ্ছে আমাদের কি এক কম্পাঙ্ক। তাহলে আমরা এই যে কম্পাঙ্ক পর্যায়কালে যে সূত্রটা পড়ছিলাম, পর্যায়কালের সূত্র পড়ছিলাম কি, যে একটা পূর্ণস্পন্দন সমান দিতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে তার একটা পর্যায়কাল। তাহলে পর্যায়কাল অনুযায়ী পর্যায়কাল। আমরা লিখতে পারি টি সময় একটি পূর্ণস্পন্দন দেয়। বাট আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো এক সেকেন্ডে কতটা দেয় সেটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি যে এক সেকেন্ডে স্পন্দন হবে হলো 1/t। এই যে 1/t এক সেকেন্ডে দিল, তাহলে এক সেকেন্ডে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে এটাকে আমরা কি কম্পাঙ্ক আকার প্রকাশ করতে পারি, এফ ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারি 1/t। এটা একটা সূত্র। ঠিক আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/t, তাহলে এটাকে আমরা আরো লিখতে পারি কি, টি ইজ ইকুয়াল টু 1/f লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট প্রতিস্থাপন করলাম। ঠিক আছে। হুম। তাহলে এটা আমাদের আশা করি এগুলো বুঝতে পারছি। তো আর একটা জিনিস আছে, ওই জিনিসটা শিখলে আমাদের এখানকার বেসিকটা মোটামুটি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে বিস্তার। বিস্তার কাকে বলে? বিস্তার হলো যে কোনো একটা কম্পাঙ্ক, কোনো একটা কণা তার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার হ্যাঁ, বিস্তার। তাহলে এই যে বিস্তার। দাগটা আছে, এই দাগটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা দাগ। এটা সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার বিস্তার। এই যে এখান থেকে আমি যদি এখানে এটার মান দিই যে মনে করো যে 1 মিটার, তাহলে এটার বিস্তার হবে 1 মিটার। এটার মান যদি দিই 2 মিটার, তাহলে তার বিস্তার হবে 2 মিটার। অর্থাৎ তার সাম্যের অবস্থান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার বিস্তার। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আরেকটা সূত্র এখান থেকে নিয়ে আসবো, যে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সূত্রের সাহায্যে আমাদের সকল ম্যাথ মেবি করা লাগবে। তো আমরা সমবেগের সূত্র জানি কি, এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে। তাই তো। আমরা এখানকার যে দূরত্বটা আমরা এখানে এই ম্যাথে মানে এই অধ্যায়ের যে দূরত্বটাকে সেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা অন্য অধ্যায়ে যে এসটা পড়ছিলাম সেই এসটা এখানে হয়ে যাবে ল্যামডা। ঠিক আছে। আর ভি তো ভি থাকবে, মানে ভি হচ্ছে আমাদের তরঙ্গের যে বেগটা সেই বেগটা। আর টিকে আমরা মনে করো যে বড় হাতের টি দ্বারা লিখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে আমি এস এর জায়গায় কি লিখতে পারবো, এস এর জায়গায় লিখতে পারবো ল্যামডা, আর ভি থাকলো, আর টি এর জায়গায় বড় হাতের টি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি ভি এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে যদি ভি এর মান নির্ণয় করি তাহলে কি হবে, এই টি টার দিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই টি। ঠিক আছে। আরো একটু আমি ভালো মতো সাজায় লিখতে পারি। 1/t কে সামনে রাখলাম, এরপর ল্যামডা লিখলাম, কোনো অসুবিধা আছে? না। কোনো অসুবিধা নেই। তাহলে 1/t কে আমি কি লিখতে পারি, এফ লিখতে পারি। একটু আগে যেটা শিখলাম, 1/t কে আমরা এফ লিখতে পারি হচ্ছে এফ ল্যামডা। এই যে আমাদের একটা সূত্র, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে। অনেক পরিচিত একটা সূত্র, আগে পড়ছো মনে হয়। তাহলে ভি ইজ হ্যাঁ, ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমাদের কি এই সূত্র কয়েকটা, আহ, বেশি সূত্র তো না, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা একটা, আর এফ ইজ ইকুয়াল টু 1/t একটা। তো আশা করি এতটুকু মানে বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের বইয়ে যাই। তো এখানে বইয়ে যা আছে এগুলা এখন তুমি জাস্ট যদি একবার করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে। এই যে আমাদের যে সূত্রটা একটু আগে করলাম, দেখো এই সূত্রটা এখানে আছে যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আর একটা জিনিস এখানে নোট করার আছে, সেটা হলো যে যেহেতু কম্পাঙ্ক সবসময় সমান থাকে, অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখবা যে কম্পাঙ্ক কখনো চেঞ্জ হয় না। মনে করো যে একটা তরঙ্গ আছে যেটা তুমি বায়ুতে যে কম্পাঙ্কটা পাবা, ওই যে জিনিসটাকে যদি তুমি পানিতে নিয়ে যাও কম্পাঙ্ক তুমি সেমই পাবা। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য একবার বাড়তেও পারে, আবার কি
কমতে পারে, কিন্তু কম্পাঙ্ক কখনো বাড়বেও না, কমবেও না। মনে করো একটা যন্ত্র থেকে তুমি একটা নির্দিষ্ট হার্জের কম্পাঙ্ক পাচ্ছ, মনে করো যে 100 হার্জের একটা কম্পাঙ্ক পাচ্ছ একটা মেশিন থেকে। তো এই মেশিনটাকে যদি তুমি পানির ভিতরে নিয়েছো, তাহলে ওই 100 হার্জই পাবে, এই 100 হার্জের কোনো চেঞ্জ হবে না। কিন্তু মনে করো যে তুমি আহ, বায়ুতে একটা তরঙ্গ পাচ্ছ, মনে করো যে 10 মিটার, কিন্তু ওটাকে তুমি যদি পানিতে নিয়ে যাও, সেটা হয় বাড়বে নাহলে কমবে। মেবি কমে, মনে করো যে তখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা হলো 8 মিটার। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, শুধু একটু মনে রাখবা যে কম্পাঙ্ক কখনো চেঞ্জ হবে না, কম্পাঙ্ক আর পর্যায়কাল কোনোটাই চেঞ্জ হবে না। তো এখানে দেখো, এখানে যে জিনিসটা বলছে, যে প্রশ্ন এখানে বলছে যে এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে একটি তরঙ্গ দেখানো হয়েছে। এই চিত্র থেকে তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং দোলনকাল, কম্পাঙ্ক এবং বেগের ভিতর কোন কোনটির মান বের করা সম্ভব সেগুলো বের করে দেখাও। অর্থাৎ আমাদের বলছে কি, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দোলনকাল, কম্পাঙ্ক, বেগের, হুম, এই যে কয়েকটা রাশি দেওয়া আছে, এই রাশিগুলোর মধ্যে এই যে গ্রাফ থেকে কোনটা কোনটার মান বের করা যাবে সেটা আমাদের বের করে, আর কোনটার মান কত সেটা বলতে হবে। তো এখানে দেওয়া আছে কি, দেখো এদিকে দেওয়া আছে মিটার, অর্থাৎ দূরত্ব, দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ইজিলি পাবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পাবো, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করছে, আর এই যে এখান থেকে ঘুরে 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 এই যে এই বিন্দুটাতে আসছে, তাহলে এটা আছে আমাদের কি, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা দেখো মান কত দেওয়া আছে, মান দেওয়া আছে দুই। 2 মিটার, তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হবে 2 মিটার। ঠিক আছে, দুই। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তারপর আমরা বিস্তার পাইতে পারি, এই যে এই বিন্দু থেকে এখানে সর্বোচ্চ যে বিন্দুটা সেটা হচ্ছে বিস্তার, তো এখানে বিস্তারের মান দেওয়া আছে হলো 0.2। তাহলে দেখো এখানে বলছে যে বিস্তার 0.1 পাওয়া যায় এবং তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার পাওয়া যায়। আর বাকি কোনো কিছু বের করা সম্ভব নয় আমাদের, দোলনকাল বের করা সম্ভব নয়, কারণ আমাদের দোলনকাল বা কম্পাঙ্ক এগুলো বের করার জন্য টাইম দরকার, কিন্তু এখানে কোনো টাইমই নেই। ঠিক আছে, মানে টাইম রিলেটেড কোনো ডাটাই আমাদের এই টেবিলে দেওয়া নেই। যদি কোনো একটা টাইম দেওয়া থাকতো, তাহলে কিন্তু কি, আমরা ইজিলি বের করতে পারতাম। আর যদি এফ এর মান পাইতাম, এফ এর মান পাইলে আমরা যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে ভি এর মান পাইতাম। অর্থাৎ এখানে কি বেগের মানও পাওয়া সম্ভব না, যেহেতু আমাদের এফ এর মানই নাই। তাহলে এই গ্রাফটা থেকে আমরা শুধুমাত্র পাচ্ছি হলো বিস্তার আর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আর বাকিগুলো পাচ্ছি না, কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ ডাটা আমাদের দেওয়া নেই। এরপর বলছে এখানে যে একই কাহিনী এখান থেকে বের করতে বলছে যে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দোলনকাল, কম্পাঙ্ক, বেগের ভিতর কোনটি বের করা সম্ভব। তাহলে দেখো, আমাদের আগের যে গ্রাফটা ছিল সেটা এদিকে আমাদের দেওয়া ছিল হলো মিটার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, বাট এবার আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই, এখানে আমাদের সময় বা সেকেন্ড পর্যায়। দেওয়া আছে। তাহলে যেহেতু সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি পর্যায়কাল বের করতে পারবো। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এই যে ঘুরে 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 এই বিন্দুতে আসছে, যে যতক্ষণ সময় লাগছে সেটা হচ্ছে আমাদের কি, পর্যায়কাল। তাহলে এখানকার পর্যায়কাল কত হবে বলো? 2 সেকেন্ড। হুম, হ্যাঁ, পর্যায়কাল হবে আমাদের 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আসতে এখানে আমাদের সময় হচ্ছে 2 সেকেন্ড, এই জন্য এটা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল যদি আমরা পাই, তাহলে আমরা কম্পাঙ্ক ইজিলি বের করতে পারবো। 1 ডিভাইডেড হ্যাঁ, বাই, মনে করো যে টি, তাহলে 1 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ। আওয়ার্স ঠিক আছে, তাহলে আমরা কম্পাঙ্ক বের করতে পারলাম, অর্থাৎ দোলনকাল পাইলাম, কম্পাঙ্ক পাইলাম। তারপর কি ভাই, এই যে বিস্তারও আমরা পাবো। এখান থেকে এখানে মানটা দেওয়া আছে 0.2 মিটার, তাহলে এখান থেকে আমরা বিস্তারের মানটা পেলাম যে 0.2 মিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য কি পাবো? তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য তো বলা সম্ভব নয়, কারণ এখানে আমাদের মিটার দেওয়া নেই। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি না থাকে, তাহলে আমরা যদি ল্যামডার মান না পাই, তাহলে বেগও পাবো না। আমাদের বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমাদের কি, ল্যামডার মান যদি না থাকে, তাহলে আমরা ভি এর মান পাবো? ভি এর মান পাওয়ার উপায় নেই। ভি এর মান তখনই পাবো যখন আমাদের এফ এর মানও দেওয়া থাকবে, আবার ল্যামডার মান দেওয়া থাকবে তখন। এখানে আমাদের ল্যামডার মানই বের করার উপায় নাই, এর জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য পাবো না, বেগও পাবো না। ঠিক আছে, তাহলে এই গ্রাফে আমরা পাইলাম কি কি, আমরা পাইলাম হলো কম্পাঙ্ক, আর হচ্ছে পর্যায়কাল, আর হচ্ছে বিস্তার।